ড্রামার শুরুতেই আমরা একটা ওয়েডিং সিন দেখতে পাই, যেখানে হোস্ট বলে 3 মিনিটের মধ্যে ওয়েডিং শুরু হয়ে যাবে। এই জন্য সব গেস্টদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের সিটের মধ্যে বসে পড়ুন। তখনই আমরা আমাদের এই ড্রামার ফিমেল লিড শাওকে দেখতে পাই। সে বউ সেজে বসেছিল আর সে তার গ্রুম জি এর জন্য ওয়েট করছিল। শাওর ফ্রেন্ড তাকে বলতে লাগে ওয়েডিং এর সময় হয়ে গেছে, এখনো জি এইখানে কেন আসেনি? তোমাদের মাঝখানে কি কিছু হয়েছে নাকি? শাও বলে না, তেমন কোনো ব্যাপারই না, তাকে একটা ইম্পর্টেন্ট মিটিং এ যেতে হয়েছে, তাই তাকে দুটো জিনিসকে একসঙ্গে হ্যান্ডেল করতে হচ্ছে। তখন তার ফ্রেন্ডরা জিএস সাইড নিয়ে বলতে লাগে আমাদের ফ্রেন্ড অনেক বেশি পরিশ্রমী, সে তার পার্সোনাল লাইফ আর বিজনেস লাইফকে সমান সমানে ট্রিট করে। তখন সব ভাবছিল যে এইখানে সবাই জানে যে 5 বছর যাবত আমার আর জি এর মাঝখানে কি চলছে, আর আমি এই দিনের জন্য কবে থেকে ওয়েট করছি যে আমি তার সঙ্গে কোন দিন বিয়ে করব। কিন্তু এইখানে স্টোরিটা তো অন্যরকমই, এখানে কেউই আমার সত্যিটার ব্যাপারে জানে না। আমি শুধু জানি যে জি অন্য একটা মেয়েকে পছন্দ করে। তখনই জি এর ফ্রেন্ড শাওরাতের রিংটাকে নোটিস করে বলতে লাগে যে এই রিংটা আমি কোথায় যেন দেখেছি। আরেকটা ফ্রেন্ড তার মুখটাকে বন্ধ করিয়ে দেয়। তখন এখানে জি শিনকে নিয়ে আসে। তখনই শাওর ফ্রেন্ড মিনি রেগে যায় আর বলে এটাই কি তোমার ইম্পর্টেন্ট কাজ ছিল? সে বলে হ্যাঁ, অ্যাকচুয়ালি সে অনেকদিন পরে চায়না এসেছে, তাই আমি তাকে পিক করতে গিয়েছি। মিনি বলে তুমি কি পাগল নাকি? আজকে তোমার বিয়ে আর তুমি তোমার ফ্রেন্ডকে পিক করার জন্য গিয়েছো? তখন সে নাটক করতে লাগে যে আমাকে ক্ষমা করে দিও, আমার ইউএসএ সার্জারি হয়েছিল, এই জন্য সে চিন্তিত ছিল, তাই আমাকে নিজে পিক করতে গিয়েছে। তারপরে সে নিজে সিটে এসে বসে পড়ে আর সব সিনকে দেখে আনকমফোর্টেবল হয়ে যায়। এই জন্য সে একটা অজুহাত দিয়ে ওইখান থেকে চলে যায়। আর তার ফ্রেন্ডরা তাকে জিজ্ঞাসা করতে লাগে তুমি দেখেছো শাওরাতের রিংটা তুমি 5 বছর আগে যেটা ক্যাজুয়ালি নিয়ে দিয়েছিলে ওইটা নাকি? শাওরাতের কথাগুলোকে শুনছিল। জি বলে হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছো, 5 বছর আগে আমি তাকে ক্যাজুয়ালি নিয়ে দিয়েছিলাম, এখন আমার কাছে সময় নেই ওয়েডিং রিং খোঁজা, তাই এটাকে ব্যবহার করে ফেলেছি। ফ্রেন্ড বলে এটার জন্য তো সবার খারাপও লাগতে পারে। জি বলে খারাপ আর তার লাগবে, তার এত বেশি সাহস নেই যে আমার কোনো জিনিস তার খারাপ লাগবে। তখন শাও তার রাগটাকে কোনো রকমে কন্ট্রোল করে আর শাও জি এর সঙ্গে এমন আচরণ করছিল যে সেই তার গার্লফ্রেন্ড আর তার সঙ্গে তার বিয়ে হবে। তারপরে শাও তার ওয়েডিং রুমের ভিতরে চলে যায় আর নিজের ব্যাপারে ভাবতে লাগে যে জানি না কোন দিন থেকে আমি এত বেশি আপসেট হয়ে গেলাম। তখনই আমরা 5টা সিন দেখতে পাই। তখনই আমরা শাও আর জিকে দেখতে পাই। জি বলে আমি তোমার মায়ের 5 লাখের বিল দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু এটার জন্য তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। প্রেজেন্ট স্টাফ বলে আমি আপনার ড্রেসে সেটআপ করে দিয়েছি, আপনাকে পারফেক্ট লাগছে আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে শুরু হয়ে যাবে, আপনাকে এখন এখান থেকে যাওয়া দরকার। শাও যাওয়ার সময় ভাবছিল যে আমি 5 বছর যাবত কিভাবে টিকে গেলাম, হয়তো আমাদের রিলেশনের শুরু থেকে কোনো না কোনো সমস্যা ছিল, আজকে আমাকে এটা কনফার্ম হতে হবে। তারপরে শাও স্টেজে এসে পড়ে, যেখানে জিনও ছিল আর সবাই তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল। শিন তাদেরকে দেখে জেলাস হয় আর ভাবতে লাগে যে এত সহজে আমি জিকে তোমার হতে দিব না, জি যদি কারো হতে পারে তাহলে সে শুধুই আমার হতে পারে। হোস্ট তাদেরকে কংগ্রাচুলেশন বলতেই যায়, তখনই শিন অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এটা তার নাটক ছিল। শিন তো তাকে দেখে অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি করে তার কাছে যায় আর তাকে উঠিয়ে ওইখান থেকে নিয়ে যেতে লাগে। শাও বলে সত্যি কি তুমি এখান থেকে যেতে চাও? শিন হ্যাঁ বলে। তখন মিনি এসে তাকে থামাতে লাগে যে তুমি কি বুঝতে পারছো আজকে তোমার ওয়েডিং আর তুমি শাওকে ফেলে চলে যাচ্ছ? জি বলে হ্যাঁ, সে নিজেই আসতে পারবে, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তখন জি এর ফ্রেন্ডের কথা বলাবলি করতে লাগে যে আমার তো মনে হয়েছিল তাদের দুজনের মাঝখানে সব ঠিক চলছে, কিন্তু এইখানে তো সবকিছু উল্টাপাল্টা হচ্ছে। তখনই সব মাইক নিয়ে নেয় আর অ্যানাউন্সমেন্ট করতে লাগে যে আজকে আমার আর জি এর ওয়েডিং এখানেই শেষ হয়ে গেছে, আপনারা এখন এখান থেকে যেতে পারেন। সবাই তখন বলতে লাগে যে শাও তার ওয়েডিংটাকে ভেঙে দিয়েছে। তখনই শাওর কাছে তার অ্যাসিস্ট্যান্ট মেসেজ করে বলে আপনি আমাকে যেটাকে তৈরি করতে বলেছিলেন আমি ওইটাকে তৈরি করে ফেলেছি। শাও তখন বুঝে যায় যে জি আর তার সম্পর্ক ইন ফিউচার কোনোদিনও হবে না। আর সে বাসায় গিয়ে ওয়ালপেপার ছবিগুলোকে খুলে ফেলে আর সে ভাবতে লাগে আমাদের মাঝখানে যদি কোনো ভালোবাসা নাই থাকে তাহলে আমি 5 বছর যাবত কি করছিলাম, আর আমি 20 বছরের ছিলাম যখন আমি তাকে ভালোবাসি, আর আমি আমার পুরোটা লাইফ তাকে ডেডিকেট করে দিয়েছিলাম। যদি আমি জানতাম শেষে এইটা হবে, এটার থেকে ভালো হতো আমি পড়ালেখা করে নিতাম আর এখন একটা ভালো জব করতাম। তারপরে সে ফ্রিজের কাছে যায় যেখানে অনেকগুলো হার্ট শেপের স্টিকার নোট লাগানো আছে। তখনই তার পাস্টের কথাগুলো মনে পড়ে যায় যেখানে তারা অনেক ভালোবাসার সঙ্গে এই স্টিকার নোটগুলোকে তৈরি করেছিল, কিন্তু এই সবকিছুই তো দেখানো ছিল। সব ভাবতে লাগে ভালোই হয়েছে যে আমি জেনে গেছি। সে তার ছবিগুলোকে ডাস্টবিনে ফেলে দেয় আর নিজেকে কনসোল করে বলে শুধুমাত্র 5 বছরই হয়েছে, 50 বছর না, এখনো সময় আছে, আমি সবকিছুকে ঠিক করতে পারবো। আর সে ছানকে কল করে ডিভোর্স পেপার তৈরি করতে বলে। তখন ছানও অনেক বেশি কনফিউজ হয়ে যায় আর শাও তাকে সবকিছু বলে দেয়। ছান বলে তোমাকে চিন্তা করার কোনো
নেই, তোমাকে শুধু এটা খেয়াল রাখতে হবে সে যাতে ডিভোর্স পেপার সই করে দেয়। কলটাকে রাখার পর ছান্দার অ্যাসিস্ট্যান্টকে এগ্রিমেন্ট তৈরি করতে বলে। তখনই আমরা ডেস্কের মধ্যে একটা ছবি দেখতে পাই যেটার মধ্যে শান আর শাও ছিল। ছান বাবা অনেক হয়ে গেছে, এইবার আমি তোমাকে আর হারাতে দিব না, এবার আমি তোমাকে আমার করে নিব। আর আমরা জানতে পারি যে ছান অনেক আগে থেকেই শাওকে পছন্দ করত। পরের দিন যে বাসায় আসে আর স্টাফরা তাকে ওয়ার্ন করে যে ম্যাডামের মুড ঠিক নেই, জি তার জন্য কেক নিয়ে এসেছিল। কারণ আজকে সবার বার্থডে ছিল। শাও বলে আমি অলরেডি কেক খেয়ে ফেলেছি। জি বলে কোনো সমস্যা নেই, আর এই কেকটা আমি স্পেশালি তোমার জন্য নিয়ে এসেছি। শাও তখন নরমাল হয়ে ওই কেকটাকে কাটতে যায়। তখনই সে জিয়ার মোবাইলের মধ্যে একটা ছবি দেখে, তার সঙ্গে সিন ছিল আর সিনের হাতের মধ্যেও সেম কেক ছিল, যেখানে সে লেগেছিল যে আমার ফেভারিট ম্যাঙ্গো কেক আনার জন্য তোমাকে ধন্যবাদ। শাও এই সব জিনিস দেখে অনেক বেশি রেগে যায় আর সে কেকটাকে কাটে না। জি বলে এখন তোমার কি হয়ে গেছে? শাও বলে আমার মুড নেই। শাও ওইখান থেকে যেতে লাগে, তখন জি তাকে হাত করে আর তার থেকে ক্ষমা চাইতে লাগে। কালকে যাই হয়েছিল ওইগুলো অ্যাক্সিডেন্টলি হয়েছিল, আমরা চাইলে এগুলোকে ঠিক করতে পারবো। তুমি শুধু আমাকে কিছু সময় দাও আর আজকে আমি ফ্রি, তুমি যা চাইবে আমরা তাই করব। তোমার উইশ গুলোকে আমি পূরণ করে দিব। তখনই শাও একটা এগ্রিমেন্ট বের করে আর বলে এই বিলার ওনারশিপ আমাকে দিয়ে দাও। জি ওইটাকে না পড়ে সই করে দেয়। শাও বলে তোমাকে তো এটাকে পড়ে সই করা উচিত ছিল, যদি ওইটা ডিভোর্স পেপার হতো তো। জি বলে তুমি এমনটা করতেই পারো না, আর সে তাকে কিস করতে যায়। তখনই শাও তার ফেসটাকে অন্য সাইডে করে নেয় আর তাকে নেক্সট ওয়েডিং এর ডেট দেয়। 1 অক্টোবরে আমরা আমাদের বিয়েটা করব। জিও এটার জন্য রাজি হয়ে যায়। তখনই জিয়ের কাছে শিন কল করে আর সে বাচ্চার মাঝে কথা বলতে লাগে। ডক্টর বলেছে যে আমার এসব কিছু হয়ে গেছে, তুমি কি প্লিজ তাড়াতাড়ি করে হসপিটালে আসতে পারবে? আমার ভয় লাগছে। সব বুঝে যায় যে এই কলটা শিনই করেছে আর বলে তুমি হসপিটালে যেতে পারো, আর আমার বার্থডে তো প্রতি বছরই আসতে থাকে, আমরা এটাকে অন্য কোনো দিন সেলিব্রেট করে নিব। আর জি তাকে ধন্যবাদ বলে ওইখান থেকে চলে যায়। স্বভাবে এখন সময় এসে গেছে, এখন আমাকে নিজের জন্য কিছু ভাবতে হবে। আর সে এটাও জানে না যে আমার ম্যাঙ্গো কেকে অ্যালার্জি, আর সে আমার জন্য এটাই নিয়ে চলে এসেছে। তারপরে সব বাসায় ছিল, যেখানে জি বাসার মধ্যে আসে না। এইভাবে 20 দিন কেটে যায়। তখনই শাওর কাছে জি কল করে আর বলতে লাগে আমরা অ্যামিউজমেন্ট পার্কে যাই। শিন অ্যামিউজমেন্ট পার্কে যেতে যায়, তখন শাও যাওয়ার জন্য বারণ করে দেয়। তোমরা দুজন যেতে পারো, আর আমার ওইখানে যাওয়ার একদমই মুড নেই। শিন বলে প্লিজ শাও তুমি আমাদের সঙ্গে চলো, আর বাসায় থাকলে তুমি এভাবে বোর হয়ে যাবে, তুমিও অনেক বেশি মজা করতে পারবে। তখন শাও অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপরে তারা অ্যামিউজমেন্ট পার্কে হনির হাউসে চলে যায়। শাওয়ের ভয় লাগছিল। জি তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? শাও বলে হ্যাঁ, কালকে রাতে আমার ভালোভাবে ঘুম হয়নি, এই জন্য আমি একটু চিন্তিত। তখন শিন তার নাটক করা শুরু করে দেয় আর বলতে লাগে আমি তো ভুলে গেছি যে তুমি হন্টেড হাউসকে অনেক বেশি ভয় পাও। আগেরবার তুমি যখন একটা ছেলের সঙ্গে এসেছিলে, ছেলেটা তো অনেক বেশি ভয় লাগছিল, আর তোমারও। জি জিজ্ঞাসা করতে লাগে ছেলে কোন ছেলে? শিন তখন এই ব্যাপারে বলতে লাগে। তারপরে তারা হন্টেড হাউসে চলে যায়, যেখানে শাও তো ভয় পাচ্ছিল, কিন্তু শিন এমন করতে লাগে যে যেন সে মরেই যাবে, আর সে শিনের সঙ্গে লেগে থাকে। তখনই গোস্ট সামনে আসে আর বলতে লাগে তোমরা যদি এই হন্টেড হাউস থেকে বাইরে যেতে চাও তাহলে কাপলদেরকে কিস করতে হবে, না হলে আমরা তোমাকে হেলে দিয়ে দিব। আর শিন কান্না করে বলে আমি হেলে যেতে চাই না, আর সে অন্য ছেলেকে সাহায্যের জন্য চাইতে লাগে। তখনই জি তাকে টেনে কিস করে আর সে শাওকে কিছু বলতে চায়। তখনই সে শিনের চিৎকার করার আওয়াজ পায় আর সে ওইখান থেকে চলে যায়। আর সব ভাবতে লাগে যে সবসময় তারা শুধুই আমাকে অ্যাবেন্ডন করেছে। বাইরে আসার পর শিন জিকে বলতে লাগে তোমার মনে হয় না তুমি শাওয়ের সামনে আমাকে কিস করেছো? শাওয়ের তো খারাপ লাগে যাবে। জি বলে তোমাকে এটা চিন্তা করার একদমই দরকার নেই, আর অন্য ছেলের ব্যাপার তার হৃদয় শুধু আমি আছি, সে অন্য কাউকে পছন্দ করতেই পারে না, আর কিস করা ভাবাটা তো অনেক দূরের ব্যাপার। শাও তখন এইসব কিছু শুনে ভাবতে লাগে তার সেলফ কনফিডেন্স বেশি একটু ওভার সেলফ কনফিডেন্স হয়ে যাচ্ছে। তখনই শিন তাকে দেখে ফেলে আর জিজ্ঞাসা করতে লাগে তুমি কিভাবে বাইরে এসেছো? তুমি ওকে কাউকে কিস করেছো নাকি? শাও বলে আমি এভাবে অন্যজনকে কিস করি না, আমি গেমটাকে কুইট করে দিয়েছি, তাই আমাকে ওইখান থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। আর সে ওইখান থেকে যেতে লাগে। তখন জি তাকে এক্সপ্লেন করতে লাগে তুমি যদি উল্টাপাল্টা কিছু ভেবে থাকো তাহলে এমন কিছুই নেই, আর আমার শিনের হেলথের একটু বেশি চিন্তা। সে যদি অন্ধকার আর হেলের গেট দিয়ে যেত তাহলে সে আরো বেশি অসুস্থ হয়ে যেত, এই জন্যই আমি এসব কিছু করেছি। তখন শাও তাকে ওকে বলে দেয় আর ভাবতে লাগে এখন তো আমার এইসব জিনিসের অভ্যাস হয়ে গেছে, তাই তাদেরকে বারবার বলে কি বা হবে। জি যখন ড্রিঙ্ক নেওয়ার জন্য চলে যায় তখনই শিন তাকে রিয়েলিটি চেক দিতে লাগে। দেখেছো সবসময় যে আমার জন্যই কেয়ার করে, সে সবসময় আমার বেশি চিন্তা করে নাকি তোমার? আর সব দিক থেকে এটাই বলা হচ্ছে যে তোমাকে তাকে ছেড়ে দেওয়া উচিত, তুমি তো এই সবকিছু দেখতেই পাচ্ছ। শাও বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি তাকে ছেড়ে দিব, কিন্তু তোমার কি মনে হয় যে আমাকে ছেড়ে দিতে পারবে? আমার তো মনে হয় যে তুমি ভুল ভাবছো,
যে জি তোমাকে ভালোবাসে। যদি আমাদের দুজনের মাঝখানে বিয়ের দিন কাউকে চুজ করতে হয় তাহলে সে আমাকেই চুজ করবে। শিন বলে এমনিতেও তো তোমাদের 1 অক্টোবরে বিয়ে। শাও বলে আমি ওই ওয়েডিং এ যেতে চাই কিন্তু ওয়াইফ বা ফিয়ান্সে হই না। আমি যদি এইখানে কাউকে এক্সচেঞ্জ করতে চাই তাহলে আমার মনে হয় যে তোমাকে ওইখানে থাকা উচিত অ্যাজ আ ব্রাইড, আর তুমি তাকে বিয়ে করে নিও কারণ তোমাদের দুজনকে একসঙ্গে অনেক বেশি সুন্দর লাগে। আর তুমি তো বললে যে জি তোমাকে সবচেয়ে বেশি কেয়ার করে, এটাই সুযোগ। শিন বলে তুমি কি পাগল নাকি তুমি আমার সঙ্গে মজা করার চেষ্টা করছো? শাও বলে আমি তার সঙ্গে একদমই খুশি না, তাই আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আর তুমি এমনিতেও তার সঙ্গে বিয়ে করতে চাও, ওই দিন তার ফ্যামিলি মেম্বাররাও ওইখানেই থাকবে। আর সবার সামনে যদি তোমাদের বিয়ে হয়ে যায় তাহলে তোমার কাজটা আরো বেশি ইজি হয়ে যাবে। আর আমি জানি যে তুমি শুধু তাকে বিয়ে করতে চাও। শিন বলে ঠিক আছে, আমি তোমার কথার মধ্যে এগ্রি করছি। যদি তুমি কোনো প্ল্যানিং করার চেষ্টা করো তাহলে দেখে নিও। শাও বলে চিন্তা করবে না, এটা তোমার বিয়ে আর আমি এইখান থেকে মুক্ত হয়ে যাচ্ছি। তখন ওইখানে জি এসে পড়ে। আর পরের দিন সকালে জি শাওকে বলে আমি আজকাল নোটিস করছি তুমি অনেক সকাল সকাল ঘুম থেকে জেগে যাও, আর এত সকাল সকাল ওঠার রহস্য কি? শাও বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমাদের বিয়ে আর বিয়ের সব কাজও তো করতে হবে। জি বলে ঠিক বলেছ, আমি তো ড্রেসের ব্যাপারে ভুলে গিয়েছিলাম আর আমি এগুলোকে অর্ডার করে দিয়েছি। এটা বলে সে ওইখান থেকে চলে যায়। তার যাওয়ার সঙ্গে সঙ্গে স্টাফ এসে ড্রেসের ব্যাপারে বলতে লাগে এই ড্রেসটা ইয়াং মাস্টার আপনার জন্য পাঠিয়েছে, আর এটা হ্যান্ডমেড আর রিংও দেখায়, আর এই ড্রেসটাকে ট্রাই করতে বলে। শাও অনেক ভালো করেই জানতো যে এইসব জিনিসের কোনো মূল্যই নেই। আর সে স্টাফকে বলতে লাগে এই দুইটা ড্রেস আর এই ওয়েডিং রিংটাকে নিয়ে আমি একটা মেল অ্যাড্রেসে পাঠাবো, আপনি গিয়ে এটাকে ওইখানে দিয়ে আসবেন। এই কথাটা শুনে স্টাফ অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে শাও তার প্যাকিং করা শুরু করে দেয়। তখনই তার কাছে জি কল করে আমাকে ক্ষমা করে দিও, শিনের অবস্থা খারাপ, তাই আমার মনে হচ্ছে যে আজকে রাতে তার আমার সঙ্গে থাকতে হবে। শাও বলে ঠিক আছে, এটার মধ্যে ক্ষমা চাওয়ার ব্যাপার কি আছে? জি বলে আমার মনে হচ্ছে তুমি অনেক বেশি চেঞ্জ হয়ে গেছো। তুমি যদি বিয়েতে বা আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে বলতে পারো। শাও বলে এমন কোনো ব্যাপার না, আর কালকে বিয়ের জন্য লেট করবে না। তখনই জিকে শিন ডাকতে লাগে আর তার আওয়াজ শুনে শাওয়ের মুড অফ হয়ে যায় আর সে তাকে গুড নাইট বলে কলটাকে রেখে দেয়। আর সে ভাবতে লাগে কালকে যে আমি জিকে সারপ্রাইজ দিব এটা যাতে তার ভালো লাগে। পরের সিনে আমরা ওয়েডিং এর সিন দেখতে পাই যেখানে সবাই কথা বলা বলি করছিল যে তাদের ওয়েডিং আগে হওয়ার কথা ছিল কিন্তু এই মিস বিয়ের জন্য সবকিছুকে ক্যান্সেল করতে হয়েছে। জানি না যে সে তার ফ্রেন্ডকে নিয়ে কোথায় চলে গিয়েছিল। তখনই ওইখানে ব্রাইডের এন্ট্রি হয় আর ব্রাইড তার ফেসটাকে কভার করে রেখেছিল, তাই কেউই বুঝতে পারে না যে এটা শাও না শিন। শিন অনেক বেশি খুশি ছিল কারণ তার স্বপ্ন ছিল জিয়ের সঙ্গে বিয়ে করা। তখনই জি তাকে নিচে নেওয়ার জন্য এসে পড়ে আর জিয়ের ওই দিনের কথা মনে পড়তে লাগে যেখানে তারা সিভিল বিয়েতে গিয়ে তাদের বিয়েটাকে রেজিস্টার করিয়েছিল। আর ওইখান থেকে খুশি হয়ে যেতে লাগে। অন্যদিকে আমরা শাওকে দেখি সে ডিভোর্স পেপার আর ডায়েরি একটা ড্রয়ারের মধ্যে রেখে চলে যাচ্ছিল। আর সে একটা স্টিকার নোটে লেখে যে আমি চলে যাচ্ছি, এখন থেকে আমাদের দুজনের রাস্তায় আলাদা। ওইখানে জি তার ব্রাইডকে প্রমিস দিচ্ছিল। শিনও প্রমিস করে আর কেউই জানতো না যে ওইটা শাও না শিন। কিসিং সিনের সময় যখন জি কাপড়টাকে সরাতে যায় তখন শিন তাকে থামায়। জিয়ার মনে হয় যে শাও হয়তো নার্ভাস, তাই সে তাকে নার্ভাস হতে বারণ করে। যখনই সে কাপড় সরায় সে শিনকে দেখতে পায় আর জিজ্ঞাসা করতে লাগে তুমি এখানে কি করছো? শাও কোথায়? শিন বলে তুমি কি সত্যি শাওয়ের সঙ্গে বিয়ে করতে চেয়েছিলে? তখন এখানে সবাই অনেক বেশি কনফিউজ ছিল যে শাওয়ের জায়গায় শিন এখানে কি করছে। আর কিছু লোকের বলতে লাগে যে শাও হয়তো বেশি মেকআপ করে রেখেছে তাই আমরা তাকে চিনতে পারছি না। জিয়ার মা এসব কিছুতে অনেক বেশি রেগে যায় কারণ এই ঘটনার জন্য কালকে নিউজ পেপারে তার নাম আসবে। শিন বলতে লাগে তুমি যদি এই বিয়েটা না করতে চাও তাহলে আমাকে বলতে পারো, আমি চুপচাপ এইখান থেকে চলে যাব। সে যেতে লাগে তখনই শিন তাকে থামায়। শিন ভাবতে লাগে সে আমাকে এখনো ততটাই ভালোবাসে। জি বলে তুমি যদি এখনই চলে যাও তাহলে কালকে আমার নামটা নিউজের হেডলাইনে হবে আর সবাই আমাকে ধোঁকাবাজ করবে, তাই আমি চাই না আমার কোম্পানি এটাতে কোনো সমস্যায় পড়ো। এসব কিছু শুনে শিন রেগে যায় আর সে ফ্লাওয়ারের বুকটা ছুঁড়ে মারে আর বলতে লাগে তুমি কি সত্যি শাওকে বিয়ে করতে চেয়েছিলে যে তুমি এখনো তার জন্যই চিন্তা করছো? ওইখানে সবাই অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে এইখানে কি চলছে? তোমাদের মনে হয় না এটা শাও না অন্য একটা মেয়ে? এখানে তো শাওয়ের থাকার কথা ছিল। এই মেয়েটা কে আর সে এইখানে কি করছে? জি তখন সবার থেকে ক্ষমা চেয়ে বলে আমি আমার ওয়েডিংটা এখানেই শেষ করছি, এইখানে একটু মিস কমিউনিকেশন হয়ে গেছে। শিন বলতে লাগে মিস কমিউনিকেশন? তুমি কি সত্যি তাকে পছন্দ করো? কিন্তু তুমি তো সবসময় তাকে ছেড়ে আমাকে চুজ করো, আর আজকে ওয়েডিং এর দিনে তুমি তাকে চুজ করছো। এটা বলেই সে অনেক বেশি কান্না করতে লাগে। তখন ওইখানে গেস্টরাও রেগে যায় যে এইখানে কি চলছে। ওইখানে অনেকে তাদেরকে নিয়ে মজা করতে লাগে। জিয়ের মার এটা একদমই ভালো লাগে না আর উনি শিনের কাছে গিয়ে তাকে থাপড় মারতে লাগে। শিন বলে আমি স্বীকার যাচ্ছি যে আমি খারাপ, কিন্তু এর মানে
ভালোবাসাতে সন্দেহ করবেন। মা বলে তুমি তোমার মুখ বন্ধ রাখো, টাকা চাওয়ার সময় তো লজ্জা লাগেনি। জি তখন কনফিউজ হয়ে যায় আর বলে টাকা। শিন ট্রাই করতে লাগে যাতে ওই আন্টিটা তার মুখটা না খুলে। তখন তার মা বলতে লাগে যে তোমার কি মনে হয় সে অ্যাব্রোডে মানুষের চিকিৎসা করার জন্য গিয়েছিল? সে আমার থেকে 5 মিলিয়ন টাকা নিয়েছিল আর আমি তাকে বলেছিলাম সে তোমাকে চুজ করবে নাকি টাকাকে, আর সে টাকা চুজ করে এখান থেকে অ্যাব্রোড চলে গিয়েছিল। শিন বলে জি আমি তোমাকে আমার সিচুয়েশন এক্সপ্লেইন করতে পারবো। মা বলে তুমি একদমই মিথ্যা কথা বলার চেষ্টা করবে না, কারণ ওই দিন সিসিটিভিতে সবকিছুই রেকর্ড হয়ে গেছিল আর ওই ফুটেজটা আমার মোবাইলে আছে। আর তুমি যদি একটু মিথ্যা বলার চেষ্টা করো তাহলে আমি ওই ফুটেজটা সবাইকে দেখিয়ে দিব। আর ওইটা অডিও ক্লিয়ার শোনা যাচ্ছে। তখন শিন তাকে এক্সপ্লেইন করতে লাগে। জি তখন শিনের উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে লাগে আমাকে কি তোমার অবজেক্ট মনে হয় নাকি, আর তুমি আমাকে টাকা দিয়ে কিনে ফেলেছো? আর তাকে ওইখান থেকে যেতে বলে। শিন বলে আমি তো এখানে তোমার জন্যই ফিরে এসেছি। মা বলে তুমি জিয়ের জন্য ফিরে এসেছো, তাহলে তুমি আমার 5 মিলিয়ন টাকা আমাকে দিয়ে দাও। তখন শিন কিছুই বলতে পারে না। আন্টি বলে দেখেছো তার টাকা শেষ হয়ে গেছে, এজন্য সে আবার টাকা নেওয়ার জন্য এইখানে এসে পড়েছে। এটাতে জি অনেক বেশি রেগে যায় আর সে গার্ডগুলোকে বলতে লাগে এই মেয়েটাকে এখনই এইখান থেকে নিয়ে যাও। গার্ডেরা শিনকে টেনে ওইখান থেকে বাইরে বের করে দেয়। তখন স্টেজের মধ্যে অ্যাসিস্ট্যান্ট আসে আর জি তাকে জিজ্ঞাসা করতে লাগে ম্যাডাম কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে জানি না, কিন্তু ম্যাডামের কোনো জিনিসই বাসার মধ্যে নেই। আমার মনে হচ্ছে যে উনি বাসা ছেড়ে চলে গিয়েছে। আর সে তাকে কল দেওয়ার চেষ্টা করে কিন্তু শাওয়ের মোবাইলটা বন্ধ আসছিল। আর সে তাকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলতে লাগে যে তুমি কি একটা ছোট বাচ্চা নাকি যে বিয়েটাকে একটা মজা ভেবেছো? তখনই তাদের ফ্রেন্ডরা উপরে আসে আর জিজ্ঞাসা করতে লাগে তোমাদের দুজনের মাঝখানে কি সমস্যা হয়েছে নাকি? যে তাদেরকে কিছুই বলে না আর বলে যেভাবেই হোক শাওকে এখানে খুঁজে আনো। অন্যদিকে শাও শপিং করছিল। তখনই স্টাফরা কথা বলাবলি করছিল যে এই জিকে দেখেছো, জিয়ের ব্রাইড তো শেষ সময় চেঞ্জ হয়ে গেছে। আমার তো বিশ্বাস হচ্ছে না যে তার ব্রাইড তার সঙ্গে বিয়ে করার জন্য কেন বারণ করে দিল। আর আমি যদি তার ব্রাইড হতাম আমি তাকে বিয়ে করার জন্য যে কাউকে মারতে পারতাম। শাও তাদের কথাগুলোকে শুনে হাসতে লাগে। তখনই তার একটা ড্রেস পছন্দ হয়। তখনই আমরা 5টা সিন দেখতে পাই। তারপরে এমন ড্রেসই পছন্দ ছিল, কিন্তু জিতাকে ওইটা নিতে বারণ করে দেয় কারণ এটা একটু বেশি বডি রিভিলিং ছিল। আর সে চাইতো না যে মানুষরা তার বডি দেখুক। কিন্তু এইবার সব ডিসাইড করে নেয় যে সে কারো কথাই শুনবে না আর কোনো রেস্ট্রিকশন রাখবে না। আর সে স্টাফকে এই ড্রেসটাকে প্যাক করতে বলে। তখনই সে ওই ড্রেসটাকে পরে নেয় আর তার রিভেঞ্জ মোড অন হয়ে যায়। আর সে এইবার অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে জি তার বাসায় আসে। মেয়ের জিজ্ঞাসা করে আজকে তো আপনাদের ওয়েডিং ছিল, তাহলে ম্যাডাম কোথায়? জি বলে ম্যাডামের ব্যাপার ছাড়ো, তার যখন মন চাইবে সে এসে যাবে। আর তুমি কি আমার জন্য চা তৈরি করে আনো? তখনই সে ওই ক্যালেন্ডারটাকে দেখে আর ভাবতে লাগে আমি এখন বুঝেছি যে শাও এত তাড়াতাড়ি উঠে ক্যালেন্ডারের পেজগুলোকে কেন ছিঁড়তো। আর সে শাওয়ের ওই নোটটাকে পড়ে। তখনই মেয়ের এসে তাকে চা দেয় আর চাটা অনেক বেশি তিতা ছিল। মেয়ের তার থেকে ক্ষমা চাইতে লাগে। আর আপনি যে সবসময় হার্বাল টিটা খেতেন এটা ম্যাডামই আপনার জন্য তৈরি করতো আর আমি ওনার থেকে শেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি একদম ওনার মতো তৈরি করতে পারি না। তখনই আমরা 5টা সিন দেখতে পাই যে অনেক ক্লান্ত হয়ে বাসায় আসে। তখন সে অনেকগুলো মেডিসিনকে ট্রাই করছিল আর এগুলোর মধ্যে হার্বাল টিও ছিল। জি বলে আমি রিসেন্টলি যে চা পাতা কিনেছি এটাতে আমার মাথা ব্যথা যায় না। শাও বলে তুমি একদমই চিন্তা করবে না, আমি এটার জন্য উপায় বের করছি। জি বলে ওইগুলো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল আর তোমার মনে হয় যে তোমার এই হার্বাল টি কাজ করবে? শাও বলে তুমি আমাকে বিশ্বাস করো। তখনই আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই যেখানে জিয়ার অনেক বেশি রিগ্রেট হতে লাগে আর সে স্টাফকে ওইখান থেকে পাঠিয়ে দেয়। তখনই তার কাছে অ্যাসিস্ট্যান্ট কল করে আর বলে আমরা ম্যাডামকে ইউনিভার্সিটির কাছে পেয়েছি। জি বলে ঠিক আছে আমি এখনই ওইখানে গিয়ে তাকে দেখতে চাই। তখনই আমরা শাওকে দেখতে পাই সে ইউনিভার্সিটির পাশের বিল্ডিং এ দাঁড়িয়ে ছিল। সে ওইখানটা দেখছিল। তখনই জিয়ান এসে তার সঙ্গে দেখা করে আর তার মুক্ত হওয়ার জন্য তাকে কংগ্রাচুলেশন জানায়। শাও তাকে ধন্যবাদ দেয়। জিয়ান বলে আমি অনেক ভালো করেই জানি যে তুমি একটা শান্ত জায়গায় থাকতে চাও, আর ইউনিভার্সিটি থেকে শান্ত জায়গা আর কি বা হতে পারে। আর তখনই কিছু স্টুডেন্টরা জিয়ানকে থ্যাংক ইউ প্রফেসর বলে যেতে লাগে। শাও বলে প্রফেসর কিন্তু তুমি তো লয়ার। সে বলে হ্যাঁ আমি লয়ারই, কিন্তু এইখানে ইউনিভার্সিটিতে আমাকে বারবার কল করছিল যাতে আমি এইখানে লয়ার ক্লাস নিই। শাও বলে ভালোই হতো তুমি যদি আমারও লেকচার নিতে তো। আর জিয়ান তাদের অতীতের কথা বলতে লাগে যে আমি ভালো করেই জানি তোমার মায়ের অসুস্থতার জন্য তুমি স্টাডি ভালোভাবে করতে পারোনি আর তখনই তুমি পড়ালেখা করা ছেড়ে দিয়েছো। তখনই আমরা জিকে ওইখান দিয়ে যেতে দেখি আর সে তাদের দুজনকে একসঙ্গে কথা বলতে দেখে। আর সে রেগে গাড়িটাকে থামাতে বলে আর সে নেমে তাদের কাছে যেতে লাগে।
তখন ওইখানকার মেয়েরা জিকে দেখে ফিদা হয়ে যায় আর বলতে লাগে এই লাকি ম্যানের গার্লফ্রেন্ড কে হবে। জি এসে শাওকে বলে তুমি এখনই আমার সঙ্গে বাসায় চলো আর আমরা সব সমস্যার সমাধান করতে পারবো। এমনিতেও তো আমরা হাজবেন্ড ওয়াইফ। শাও বলে তুমি কিভাবে এবার ভাবতে পারো আমরা হাজবেন্ড ওয়াইফ আর আমাদের আগে ডিভোর্স হয়ে গেছে। জি হেসে বলে আমি তো ডিভোর্স পেপারে সই করিনি। শাও বলে সত্যি তুমি একটু ভালোভাবে ভেবে দেখো। তখন জিয়ার মনে পড়ে যে একবার শাও বিলার নামে তাকে একটা এগ্রিমেন্টে সই নিয়েছিল আর শাও তাকে বলেছিল যে তুমি পরে পেপারে সই করো না যদি এটা ডিভোর্স পেপার হয় তো। প্রেজেন্ট এসে বুঝে যায় যে ওইটাই ডিভোর্স পেপার ছিল। প্রেজেন্ট এসে শাওকে বলে তুমি চাও আমি শিনের থেকে দূরে থাকি, এখন থেকে আমি তার থেকে দূরে থাকবো। আর সে তার হাত ধরে তাকে নিয়ে যেতে লাগে তখনই চ্যান তাদেরকে থামায় আর বলে সে তোমার সঙ্গে যেতে চায় না তাই তোমাকে তার ডিসিশনকে রেসপেক্ট করা উচিত। জি বলে আমাদের মাঝখানে আসা বন্ধ করো। শাও বলে সে আমাদের মাঝখানে আসছে না আর আমরা তো আগে থেকে এইখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, তুমি আমাদের মাঝখানে এসেছো ভালোই হবে তুমি যদি আমার থেকে দূরে থাকো। এটা বলে সে ওইখান থেকে চলে যায় আর জিও বাসার মধ্যে এসে ড্রিঙ্ক করতে লাগে। স্টাফ এসে বলতে লাগে এত বেশি ড্রিঙ্ক করবেন না তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু জিয়ের খেয়াল তো শুধু শাওয়ের দিকেই ছিল আর সে স্টাফকে বলতে লাগে এইখানে তো আমার আর শাওয়ের অনেকগুলো ছবি ছিল, এইগুলো কোথায় গেল? স্টাফ বলে ম্যাডাম ওইগুলোকে ফেলে দিয়েছে। জি বলে যেভাবেই হোক ওই ছবিগুলোকে নিয়ে আসো। স্টাফ ক্ষমা চায় আর বলে ম্যাডাম ওই ছবিগুলোকে লুকায়নি, ওইগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়েছে আর ওইগুলোকে ময়লা যারা নেই তারাই সে নিয়ে নিয়েছে। আমার মনে হয় না যে আমি ওই ছবিগুলোকে রিকভার করতে পারবো। তখনই জিয়া পেটের মধ্যে অনেক বেশি ব্যথা হতে লাগে আর স্টাফ কল করে অ্যাম্বুলেন্স ডাকে। তারপরে আমরা জিয়ার স্বপ্ন দেখতে পাই যেখানে শাও তাকে ছেড়ে যাচ্ছিল আর জি চিৎকার করে তাকে থামতে বলছিল আর ভয় পেয়ে তার ঘুম ভেঙে যায় আর সে শিনকে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? শিন বলে আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, এই জন্য আমি এইখানে আছি আর আমি শাওয়ের মতো না যে তোমাকে ছেড়ে দিব। ফ্রেন্ডরা বলতে লাগে আমরা শাওয়ের সঙ্গে যোগাযোগ করার অনেক বেশি চেষ্টা করেছি কিন্তু তার মোবাইল বন্ধ আসছে, মনে হচ্ছে যে সে আমাদেরকে ব্লক করে দিয়েছে। আর শিন জিয়ার কাছে চলে যায় আর বলতে লাগে কেউ যদি তোমার জন্য চিন্তা করে তাহলে ওইটা আমি, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু জিয়ার ফোকাস একদমই শিনের মধ্যে ছিল না। অন্যদিকে আমরা শাওকে দেখতে পাই সে তার মাকে স্যুপ খাওয়াচ্ছিল। মা তাকে জিজ্ঞাসা করে তোমার আর জিয়ার মাঝখানে কি সবকিছুই ঠিক আছে? শাও কিছুই বলে না। মা বলে আমি শুনেছি যে তোমাদের ডিভোর্স হয়ে গেছে। তখন সব চুপ করে থাকে আর ভাবতে লাগে যে সে তার মাকে কিভাবে এক্সপ্লেন করবে। মা তার চুপ থাকা দেখে বলতে লাগে যে আমি তোমার উত্তর জেনে গেছি, সে আমার হসপিটালে 5 লাখ টাকা বিল পে করেছে। আমি চাই না যে তুমি তার সঙ্গে আনগ্রেটফুল থাকো। আমি শুনেছি যে সে এই হসপিটালে আছে কারণ সে বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। তখনই সবার কাছে স্টাফ কল করে বলতে লাগে যে ম্যাডাম আপনি যা করছেন একদমই ঠিক করছেন, আমিও আপনার জায়গায় থাকলে এইটাই করতাম। অ্যাজ আ ওনার স্টাফ আমি আপনাকে রিকোয়েস্ট করছি একবার ওনার সঙ্গে গিয়ে ফেস টু ফেস কথা বলেন, তারপরে সব জিনিস আপনার উপর ডিপেন্ড করে। তারপরে শাও চলে যায় কথা বলার জন্য। শিন এখানে শাওকে দেখে জিজ্ঞাসা করতে লাগে তুমি এখানে কি করছো? শাও জিকে দেখে জি শিনকে ওইখান থেকে যেতে বলে। তখন তার ফ্রেন্ডরাও একটা বাহানা দিয়ে ওইখান থেকে বের হয়ে যায়। শাও তার জন্য টিফিন এনেছিল। জি বলে এটার মানে আমি কি ভাববো? শাও তাকে বলে আমি শুনেছিলাম যে তুমি খাবার খাওনি তাই ভেবেছি তোমার জন্য লাঞ্চ নিয়ে যাই। জি বলে তুমি এখানে এইজন্য এসেছো কারণ তুমি আমার জন্য চিন্তা করো। শাও বলে একদমই না, আমি এখানে সবকিছুকে শেষ করার জন্য এসেছি আর তোমার আর আমার মাঝখানে কোনো সিরিয়াস লাভই নেই। জি বলে আমি তোমাকে বলছি যে আমরা দুজন লাইফ পার্টনার আর আমার আর শিনের মাঝখানে কিছুই নেই। পাশে যা কিছুই হয়েছে ওইগুলোকে আমি আর রিপিট করবো না। শাও বলে তোমাকে এইসব কিছুর উপরে আগে লক্ষ্য করা উচিত ছিল, এখন তো সবকিছু হয়ে গেছে তাই এইসব কিছুকে দেখিয়ে বা কি লাভ? আর আজকে যে আমি তোমার সঙ্গে দেখা করছি এটাই আমাদের শেষ দেখা হবে, তারপরে আমি আর তোমাকে দেখতে চাই না আর আমি এটাও চাই না যে তুমি আমাকে দেখো। এইখানেই আমি সবকিছুকে এন্ড করছি। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে যে বাসায় চলে যায় সে জকরির ড্রয়ার খুলে সে ডিভোর্স এগ্রিমেন্ট দেখতে পায়। এর সঙ্গে সে একটা ডায়েরিও পায় যে ডায়েরির মধ্যে সব আগে থেকেই লিখতো, যেখানে সে সব ভালো দিনের কথা মনে করে, যেখানে সে সিয়ের সঙ্গে সব ফেস্টিভ্যাল পালন করেছিল। আর আমরা অতীতে সিনও দেখতে পাই যেখানে তারা দুজন একসঙ্গে ওই ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করছিল আর তারা যে ডেটে যেত। এখানে তাদের ওয়েডিং নাইটের ব্যাপারেও লেখা ছিল সবার এক্সপেকটেশন অন্যরকম ছিল আর রিয়েলিটি অন্যরকম। তখন এখানে স্টাফ আসে। জি বলে আমি কি এত খারাপ যে সে আমাকে আরেকটা সুযোগ না দিয়ে চলে গেল? স্টাফ বলে আপনি সুযোগের কথা বলছেন, ম্যাডাম আপনাকে অনেকগুলো সুযোগ দিয়েছিল কিন্তু আপনি কোনোদিনও ম্যাডামকে খেয়ালই করেননি আর আপনি সবসময় ওনাকে ইগনোর করে এসেছেন। আর আমি যদি অ্যাজ আ উমেন ভাবি তাহলে ম্যাডাম একদমই সঠিক ডিসিশন নিয়েছে। তখন জিয়া নিজের প্রতি ঘৃণা হতে লাগে আর সে বারে চলে যায় যেখানে সে ড্রিঙ্ক করছিল। তার ফ্রেন্ডরা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু তার থেকে ভয় পাওয়ার জন্য তাকে থামায় না। তখনই সে তার সঙ্গে দেখা করতে আসে। জি যখন তার আওয়াজ শুনে তার
এখান থেকে যেতে বলো। শিন ভাবে এটাই সঠিক সময়, এখনই তার হার্ট ব্রোকেন হয়েছে, আর আমি যদি তাকে সিম্পথি দেখাই তাহলে সে আমার সঙ্গে বিয়ে করার জন্য তৈরি হয়ে যাবে, কারণ শাও তো এখন তাকে বিয়ে করবেই না, আর তার কাছে আর কোনো অপশন নেই। আর সে জিকে রাজি করানোর জন্য তার কাছে যায়, যেখানে সে জিকে তার ফিলিং গুলো বলতে লাগে আর শাওয়ের বিরুদ্ধে করতে লাগে। জি রেগে তাকে ওইখান থেকে যেতে বলে, কিন্তু শিন যাওয়ার জন্য তৈরি ছিল না। তখন জি তাকে উল্টাপাল্টা বলতে লাগে, শিন রেগে যায় আর তার মুখের মধ্যে ওয়াইন মারে। তখন জি তাকে একটা শেষ ওয়ার্নিং দিতে লাগে, তোমার যা ইচ্ছে করে তুমি করতে পারো, আর তুমি অ্যাব্রোডও চলে যাও। তখন শাও তাকে সব সত্যিটা বলে দেয়। ওই দিন ওয়েডিং এ আমি আমার ইচ্ছেতে এসেছিলাম? একদমই না। আমরা যেদিন 100 রুমে যাই ওই দিন আমার আর শাওয়ের কথা হয়েছিল, আর শাও আমাকে বলেছিল ওই ওয়েডিং এ তোমার ওয়াইফ হওয়ার আর তোমাকে বিয়ে করার এই সবগুলো প্ল্যানিং এ শাওয়ের ছিল। এখনো কি তুমি তার কাছেই যেতে চাও? তখনই যে বুঝে যায় যে হয়তো সবার লিমিট ক্রস হয়ে গেছিল, আর সে এসব জিনিসকে একদমই সহ্য করতে পারছিল না। আর ওই দিন আমি তোমাকে কিস করেছিলাম, এই সবকিছু আমারই ভুল, আর আমি শাওকে রাজি করিয়ে ছাড়বো। তখন সে অনেক বেশি কান্না করছিল, কিন্তু যে তাকে না দেখে শাওকে রাজি করানোর জন্য চলে যায়। অন্যদিকে শাও লিফটে ছিল, লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই সে ওইখানে চলে যায়। সে লিফটে আসে, শাও তাকে জিজ্ঞাসা করতে লাগে, তুমি এইখানে কি করছো? জি বলে, আমি সেকেন্ড ফ্লোরে বাসা নিয়েছি। শাও বলে, আমি তোমার সবগুলো প্ল্যানিং এ বুঝতে পারছি, তুমি অনেক ভালো করেই জানো যে আমি সেকেন্ড ফ্লোরে থাকি, তাই তুমি সেকেন্ড ফ্লোরে বাসা নিয়েছো। প্লিজ তুমি আমার পার্সোনাল লাইফে ডিস্টার্ব করবে না। আর সে তার রুমে যায়, যেখানে তার সবগুলো জিনিসকে আনপ্যাক করতে হবে। তখনই তার পাস্টের কথা মনে পড়ে যায় যে শাও কিভাবে বাসাটাকে সাজাতো। তারপরে শাও যেতে লাগে, জি বলে, আমি তোমাকে রাইড দিতে পারি। শাও তাকে বারণ করে দেয়, আর সে ছানের সঙ্গে ওইখান থেকে চলে যায়। ছান তাকে জিজ্ঞাসা করে সে কি তোমাকে বিরক্ত করছে? তুমি চাইলে আমি পুলিশকে বলতে পারি। ছাও বলে, থাক। চ্যান বলে, আমার কাছে বাইরের দুটো টিকিট আছে যেটা আমার ফ্রেন্ড আমাকে দিয়েছিল, সে যেতে পারেনি, আর আমার কাছে দুটো টিকিট আছে, আমি ভাবছি যে আমি কার সঙ্গে যাব। তুমি কি আমার সঙ্গে যেতে চাইবে? তখন শাও অজুহাত দেখাতে লাগে। চ্যান বলে, আমি অনেক ভালো করেই জানি যে তুমি শুধু অজুহাত দেখাচ্ছ, আর আমি ওটাকে স্বীকার করে নিচ্ছি যে ওই টিকিটগুলো আমি আমাদের জন্যই নিয়েছি, কিন্তু আমি জানি না যে তুমি আমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হবে নাকি না। তখন শাও তাকে হ্যাঁ বলে দেয়। তারপরে শাও স্পেনে ছিল, যেখানে আমরা শিনকেও দেখতে পাই, আর শিনের অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল যে একটু পরে এখানে জিও এসে যাবে। জিন ওইখানে এসে ছাওকে বুঝাতে লাগে, তখনই শিন এসে তার হাত ধরে আর বলতে লাগে, তুমি এখানে কি করছো? তুমি তো বলেছিলে তুমি আমার ছবি তুলবে। জি বলে, তুমি শিনের কথাতে বিশ্বাস করবে না, আর আমি এখানে একা এসেছি, তোমার পিছনে এসেছি তোমার রাগ ভাঙানোর জন্য, কিন্তু আমি জানি না সে এখানে কি করছে। শাও বলে, নাটক করা বন্ধ করো। তখন এখানে ছান এসে পড়ে, আর সে ছানকে তার বয়ফ্রেন্ড বলতে লাগে। ছান বলে, আমি অনেক শান্ত মানুষ, আর আমি রাগে অনেক বেশি খারাপ হয়ে যাই, তাই আমার রাগারাগি তুমি এইখান থেকে চলে যাও। যদি তাকে আবারও বিরক্ত করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। আর তারা ওইখান থেকে চলে যায়। তখন যে শিনের উপরে অনেক বেশি রেগে যায়, আর আমি তোমাকে আগেই বলেছি যে আমার লাইফ থেকে চলে যাও, তাহলে তুমি এখানে সবকিছুকে ধ্বংস করার জন্য কেন এসেছো? শিন বলে, আমি এখানে তোমার জন্য এসেছি, যাতে আমি তোমাকে রিয়েলিটি চেক দিতে পারি। তুমি শাওয়ের হৃদয়ের মধ্যে একদমই নেই, আর তুমি যার হৃদয়ে আছো সে আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তখনই যে তার উপরে চিৎকার করতে লাগে, আর সে ওইখান থেকে চলে যায়। তখন সে ভেবে নেয় যে যাই হয়ে যাক আমি জিকে নিজে করেই ছাড়বো। অন্যদিকে শাও ছানের থেকে ক্ষমা চাইতে লাগে যে মিথ্যে মিথ্যে তাকে তার বয়ফ্রেন্ড বানিয়েছে। ছান বলে, কোনো সমস্যা নেই, মিথ্যেই ঠিক, কিন্তু এই কথাটা শুনে আমার অনেক বেশি ভালো লেগেছে। তারপরে তারা শপিং করছিল, তখনই আমরা শিনকে দেখি সে গুন্ডাদেরকে টাকা দিচ্ছিল। তখনই একটা গুন্ডা এসে শাওকে ধাক্কা মেরে তার পার্স নিয়ে ওইখান থেকে চলে যায়। শাও যখন তার পার্সটাকে খোঁজে ওইটা ওইখানে ছিল না। ছান বলে, তুমি এখানেই থাকো, আমি এখনই গিয়ে ওই ছেলেটাকে খুঁজে আনছি। তখনই আরেকটা গুন্ডা এসে তার পিছনে ছুরি রেখে তাকে চুপচাপ হাঁটতে বলে, আর শাও সে যেমনটা বলছিল সে তেমনটাই করে। আর শিন তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। শাওয়ের উপরে গুন্ডারা রেগে যায়, আর তাদের কাজ ছিল শাওকে শেষ করে দেওয়া। সে তাকে ছুরি মারতেই চায়, তখনই জি এসে ছুরিটাকে ধরে ফেলে, আর তারা জিকে মারতে চায়। তখনই শিন তাদেরকে কল করে বলে তার যাতে কিছুই না হয়, সে আমার বয়ফ্রেন্ড। গুন্ডারা বলে সে আমাদের চেহারা দেখে নিয়েছে, যদি সে পরে কিছু বলে দেয় তাহলে আমাদের জীবন রিস্কের মধ্যে এসে যাবে, আর এটা আমাদের রুলস এর বিপক্ষে, তাই আমাদেরকেও তাকে মারতে হবে। তখনই ছান এসে তাদেরকে বাঁচায়, আর তারা দুজনে মিলে ফাইট করে, আর তারা দুজন অনেক বেশি ব্যথা পায়। শাও শুধু ছানকে দেখে আর তাকে ওইখান থেকে নিয়ে যায়, সে জিয়ের দিকে দেখেও না। তখনই জিয়ের ওয়েডিং এর সিনটা মনে পড়ে যায়, যেখানে সে শাওকে ছেড়ে শিনকে নিয়ে চলে গিয়েছিল। তখনই প্রেজেন্ট এসে পড়ে অবহেলা করলে এমন ফিল হয়। আমার তো মনে হয়েছিল এই জিনিসটা অনেক বেশি নরমাল, কিন্তু আজকে আমি ফিল করতে পারছি যেটা ওই দিন শাও ফিল করেছিল। আর সে ওইখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিনে আমরা তাকে হসপিটালে দেখতে পাই, যেখানে তার জ্ঞান ফিরে। তখন তার মা তার সঙ্গে দেখা করতে আসে। তার মা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর তার উপরে চিৎকার
ওই ছুরিটা যদি 1 সেন্টিমিটার ভিতরে যেতে পারতো তাহলে তোমার জীবন ঝুঁকিতে পড়ে যেত। তারপরে তুমি কি করতে? তখন ঝিয়ের মনের মধ্যে শুধু ছাউই ছিল। ঝি বলে, এখানে কি আমাকে শাও নিয়ে এসেছে? মা বলে, না, তোমাকে একজন অপরিচিত লোক নিয়ে এসেছে। সে বলেছে যে তুমি রাস্তার মধ্যে অজ্ঞান হয়েছিলে আর তোমার পুরোটা শরীর থেকে ব্লিডিং হচ্ছিল। আর আমি এসব কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যাই। তার মা তাকে কনসোল করতে লাগে আর তাকে বোঝাতে লাগে যে যাই হয়ে গেছে এগুলো পাস ছিল। আমার মনে হয় না তোমাকে এগুলো ধরে বসে থাকা একদমই ঠিক হবে। শাওর যদি তোমার কাছে আসতেই হতো তাহলে সে কোন দিনই তোমার কাছে এসে পড়তো। কিন্তু সত্যি তুমি তার সঙ্গে খারাপ করেছো, তাই আমার মনে হয় না যে সে আর আসবে। তাই তোমাকে এসব জিনিসকে ছেড়ে দিয়ে মুভ অন করতে হবে যাতে সে আর তুমি তোমাদের লাভ লাইফে হ্যাপি থাকতে পারো। তারপরে আমরা শিনকে দেখতে পাই সে তার মাস্ক লাগিয়ে ওই কান্ডি থেকে চলে যাচ্ছিল। তখন এখানে পুলিশ এসে তাকে ধরে ফেলে কাউকে খুন করার দায়ে। তারপরে আমরা শাওকে দেখতে পাই যেখানে ঝান তাকে বলছিল, আজকে যে ডিসচার্জ হয়ে গেছে তুমি কি তার সঙ্গে দেখা করতে চাইবে? ঝাও বলে, না, আমি যদি তার সঙ্গে দেখা করি তাহলে আমার সময় নষ্ট হবে আর আমি চাই না যে আমি তাকে একটু হোপ দিই। আমি আমার বইটাকে উল্টা বলতে একদমই পছন্দ করি না, কিন্তু আমি আমার বইয়ের নতুন অধ্যায়ের মধ্যে যেতে পারি। তখন ঝান তার এই কথা শুনে তাকে তার ফিলিং গুলো বলে দেয়। সে অনেক বেশি নার্ভাস ছিল আর সে তাকে বলে দেয় যে আমি তোমাকে স্কুলের থেকে পছন্দ করতাম আর আমার মনে হয়েছিল যে তুমি জিকে পছন্দ করো, তাই আমি তোমাকে কোনদিনও বলিনি। ঝাও তাকে হ্যাঁ বলে দেয় আর আমি তোমাকে বলেছি যে আমি আমার চ্যাপ্টারটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং তোমার সঙ্গে পরের দিনে আমরা শাওকে দেখতে পাই সে তার বাসায় যাচ্ছিল। তখন জি তার জিনিসপত্রগুলোকে প্যাক করে তার বাসায় চলে যাচ্ছিল। শাও বলে, ফাইনালি তুমি এখান থেকে চলে যাচ্ছ? জি বলে, হ্যাঁ, আর আমি তোমাকে একা ছাড়তে চাই। আর তোমার কি প্ল্যান? শাও তখন তার প্ল্যানিং বলতে লাগে, আমি ওইটাই করতে চাই যেটা আমি স্কুলের সময় থেকে ভেবে আসছিলাম, একটা লয়ার হব। আমি আমার স্টাডি কন্টিনিউ করব। এটা বলেই শাও ওইখান থেকে যেতে লাগে। জি তাকে জিজ্ঞাসা করে, আমরা কি ফ্যান থাকতে পারবো? ঝাও বলে, একদমই না, আমাদের মাঝখানে যা হয়েছে এগুলোকে আমাদেরকে এখানেই শেষ করতে হবে। এটা বলেই সে তার বাসার মধ্যে চলে যায় যেখানে জি তার লাইফ টাইম খুশি থাকার জন্য দোয়া করতে লাগে আর ঝাও জিয়ের জন্য তার দরজাটা বন্ধ করে দেয়। এখানে এই ড্রামাটি এন্ড হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।